আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশ গড়ার কোনো পরিকল্পনা কাজে আসবে না। সকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন যত কাছে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে, তাই পুলিশকে সতর্ক থাকতে হবে। রফিকুল ইসলামের রিপোর্ট। নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দিক নির্দেশনা দিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ওই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই। প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের সম্মুখ সারির মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। অবহেলার কারণে সমাজে নারী নির্যাতন বেড়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। নারীদের সুরক্ষা দিতে পুলিশকে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। এটা আমাদের রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের মধ্যে দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে। কথা হলো আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই অবস্থার সুযোগে ষড়যন্ত্রকারীরা শান্তি নষ্টের চেষ্টা করবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি বিশাল সম্ভাবনাময় দেশ। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। তাদের অবস্থান দুনিয়ার সামনে। যখনই জনগণের সমর্থন বৃদ্ধি পায় তখনই বিএনপি মিডিয়া ট্রায়ালের মুখোমুখি মতো ষড়যন্ত্রের মুখোমুখি হয়, যেমনটি হয়েছিল ১/১১-তে। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিরোধ থাকলেও দেশ সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহিদ রহমানের রিপোর্ট। রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স। সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন এখন। জনগণের সমর্থন থাকা সত্ত্বেও বিএনপি বারবার ষড়যন্ত্রের শিকার হয় বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। দেশে দীর্ঘ সময় জবাবদিহিতা নেই দাবি করে জনগণের কল্যাণে নির্বাচিত সরকার দরকার বলে মত দেন তারেক রহমান। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের জন্য রাজনীতি করে বিএনপি, তাই রাষ্ট্র মেরামতে অনেক আগেই ৩১ দফা দিয়েছে তার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আগামী দিনে কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? আর তো কোনো রাজনৈতিক দল দেয়নি। তারা বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন কথাবার্তার মধ্যে তারা আছে। দেশ ও দলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হ্যাজ অল দি রাইট টু তাদের পছন্দসই সরকারকে বেছে নাও। জাহিদ রহমান, RTV, ঢাকা। জনগণ যতক্ষণ নির্বাচিত সরকার না পাবে ততক্ষণ স্বৈরাচার বিদায় হবে না বলে
মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শান্তিপূর্ণ, সহনশীল ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হোক তা বিএনপি চায়, কিন্তু তা বাধাগ্রস্ত করছে অন্তর্বর্তী সরকার। অপর অনুষ্ঠানে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, উপদেষ্টারা ফেসিবাদ বিরোধী ও জুলাই আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন। সাদিয়া কানিজের রিপোর্ট। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত করার পক্ষে বিএনপি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত আলোচনায় এ মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু। ঐক্যমত ছিল এবং ঐক্যমত এখনো আছে। দেশ থেকে স্বৈরাচার পুরোপুরি বিদায়ের জন্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এই বিএনপি নেতা। নির্বাচনের মাধ্যমে যে কাজটি খুব সহজভাবে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা ছিল, আমরা সেটাকে দীর্ঘায়িত করছি, বিলম্বিত করছি। জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আপনারা মনে করবেন বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয় না। নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের দোসররা টিকে থাকতে ষড়যন্ত্রের জাল বুনছে। যদি আইন শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে। আজকে আমরা জানি ষড়যন্ত্রের জাল বিছানো, যেখানে এখনো ফ্যাসিস্ট সরকার দোসররা চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছে বলে অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টা ছাত্রদেরকে বলছে, তোমরা যেভাবে তোমরা চালাচ্ছ আমাদেরকে, এইভাবে 5 বছর চললে পরে দেশ আরো সুন্দর। তারপরে নির্বাচনের দরকার নেই। গণতন্ত্রের যে নিশ্চয়তাগুলো আছে, এই গণতন্ত্রের উপাদানগুলো কি ধ্বংস হয়ে যাবে? সব ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। এদেরকে খুঁজে বের করে একটা একটা করে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া ছাত্র জনতার স্বপ্নের দেশ গড়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত রমাদান কনফারেন্স ও গ্র্যান্ড ইফতারে তিনি এই কথা বলেন। মহানগর দক্ষিণ এনডিএফ এর সভাপতি ডাক্তার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ডাক্তাররা বক্তব্য দেন। ব্যক্তি জীবনে সৎ হলেও রাষ্ট্রীয়ভাবে ইসলাম না থাকলে তাকওয়া পূর্ণতা পায় না বলে অনুষ্ঠানে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। রমজান মাস কোরআনের বিজয়ের মাস। কোরআনের বিজয় না হলে কোন তাকওয়ার অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় না। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল, সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে। আমরা সেই বরকতের বাংলাদেশের জন্য আল্লাহর কোরআন এবং তাকওয়ার বাংলাদেশ গড়তে চাই। দুঃখী, দরিদ্র, বঞ্চিত, অনাহারী, অন্নহীন, বস্তুহীনের সমস্ত সমস্যা সমাধান করে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করব। এটাই তাকওয়ার দাবি, এটাই কোরআনের দাবি। এখন পর্যন্ত সংস্কার বিষয়ে 13টি রাজনৈতিক দলের মতামত জানতে পেরেছে ঐক্যমত কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত কমিশনে 2টি রাজনৈতিক দলের মতামত নিয়ে কথা বলেন ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। ঐক্যমত কমিশনের কাছে 18টি রাজনৈতিক দল মতামত জমা দিতে সময় চেয়েছে বলেও জানান আলী রিয়াজ। 166টি প্রস্তাবের মধ্যে 108টি বিষয়ে একমত, 26টি বিষয়ে আংশিক একমত এবং 32 বিষয়ে একমত না বলে জানিয়েছে এবি পার্টি। এছাড়া নাগরিক ঐক্য তাদের মতামত জাতীয় ঐক্যমত কমিশনের হাতে তুলে দেয়। অনেকগুলো বিষয়ে একমত, আমরা কাউন্ট করি নাই, কারণ এত বড় কোয়েশ্চেন নিয়ে এখানে সবগুলো যে সব কিছু প্লাস একটা যদি আমরা একমত হইও, ওটার সাথে সাব কোয়েশ্চেন্সগুলো আছে, দ্বিকক্ষ বিশিষ্ট ধরনের একটা পার্লামেন্টের বিষয় আছে, আমরা এটার সাথে একমত হই নাই। যেটা 166টা প্রস্তাব, তার মধ্যে আমরা একমত পোষণ করেছি 108টাতে, আর 32টাতে আমরা একমত হই নাই, আমরা দ্বিমত পোষণ করেছি, আর 26টাতে আমরা আংশিকভাবে একমত হয়েছি। সব মিলে আমরা 13টি রাজনৈতিক দলের কাছ থেকে তাদের মতামত জানতে পেরেছি। 18টি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে
যেটা জানতে পেরেছি যে তারা অনুরোধ করেছেন যেন আর একটু সময় দেওয়া হয়। আমরা মতামতগুলো পাবার পরে সেগুলো পড়ব, পর্যালোচনা করব যে কোন কোন বিষয়ে তারা একমত হয়েছে এবং তারই ভিত্তিতে আলোচনা আমরা করব। প্রবাসীদের ভোটের আওতায় আনতে মন্দের ভালো খুঁজে বের করতে হবে। বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার নির্বাচন ভবনে ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত OICর 19 দেশের বাংলাদেশ মিশন প্রধানদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিত করতে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার বলেন, প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই। বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। মন্দের ভালো করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এতে শিশু ধর্ষণ মামলা বিশেষ ট্রাইব্যুনাল এবং নারী শিশু ধর্ষণ ও বলাৎকারের জন্য থাকছে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কঠোর শাস্তি। এছাড়া রাজশাহী ও চট্টগ্রামে আরও DNA 2টি ল্যাব তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। মাগুরার ৮ বছরের ছোট্ট শিশু আসিয়ার ধর্ষণ ও মৃত্যু গোটা দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়ে গেছে। ঘৃণিত ও শাস্তিযোগ্য অপরাধ হওয়ার পরও ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধ দমনে ব্যর্থ দেশের বিদ্যমান আইন। আইনের ফাঁকফোকর ও পেশিশক্তির কারণে ধর্ষকের বিচার দৃষ্টান্তমূলক হচ্ছে না। তাই সুবিচার প্রতিষ্ঠায় নারী ও শিশু দমন নির্যাতন আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, ধর্ষণের বিচার ও তদন্ত সময় কমানো হয়েছে। DNA রিপোর্ট ছাড়াও মেডিকেল রিপোর্ট ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে করা যাবে বিচার। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলার আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। বলাৎকারকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। তবে আসিয়া ধর্ষণ ও হত্যার বিচার চলবে নিজস্ব গতিতে। DNA রিপোর্ট পাওয়া যাবে 2-3 দিনের মধ্যে। তদন্ত কার্য সমাপ্তির পথে কয়েকদিনের মধ্যে এই মামলার বিচার শুরু হয়ে যাবে এবং খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে, যেহেতু অকাট্য অনেক প্রমাণ রয়েছে। পরিবেশ উপদেষ্টা জানান, ধর্ষণের বিচার বিলম্ব হওয়ার কারণ পর্যাপ্ত পরিমাণে DNA ল্যাব না থাকা। এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ DNA ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে DNA ল্যাব স্থাপন করব। খসড়া অনুমোদন পাওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনটির ওপর দেয়া মতামতগুলো কাল পরশু যাচাই বাছাই করা হবে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। সিলেটে MC কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে না করতে আওয়ামী লীগ সরকারের আপিল আজ রাষ্ট্রপক্ষ প্রত্যাহার করে নেয়। 2020 সালের 25 সেপ্টেম্বর MC কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় স্বামী সিলেটের শাহপরান থানায় 6 জনের নামে এবং 2 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে। DNA টেস্টে 8 জনের মধ্যে 6 জনের মিল পাওয়া যায়। 2021 সালের 17 জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ গঠন করলেও আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপে বিচার বন্ধ থাকে।
বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী নিজ বাড়িতে পা রেখে জানালেন লাল সবুজ দলের হয়ে ৮ নম্বর জার্সি গায়ে জড়াবেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি ভারতের ভাবনার কারণ হলেও ছেত্রী বাহিনীকে নিয়ে ভাবছেন না শেফিল্ড ইউনাইটেডের এই বাংলাদেশি মিডফিল্ডার। এর আগে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা। বিস্তারিত নাজমুস সাকিবের রিপোর্টে। এ যেন দীর্ঘ অপেক্ষার অবসান। দেখা মিলল দেশের ফুটবলে নতুন একদিনের। কারণ বাংলার মাটিতে পা রেখেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। হামজাকে বরণে এদিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকে ভক্ত ও সমর্থকরা। অবশেষে ক্যামেরায় ধরা দিলেন হামজা, জানালেন নিজের অনুভূতির কথা, সাথে হুঙ্কার দিয়ে রাখলেন প্রতিপক্ষ ভারতকে। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। অত ভালো লাগতেছে, মাই হার্ট ইজ ফুল। এরপর হামজা নিজ গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘাটে পৌঁছান। সেখানে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় তাকে। No, I could never imagine this many people. I know my body is full of. আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। নিজ বাড়িতে বিশ্রাম নিয়ে মঙ্গলবার আসবেন ঢাকায়, যোগ দিবেন টিম হোটেলে। এরপর ২০ মার্চ জামাল ভুঁইয়াদের সাথে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। সবকিছু ঠিক থাকলে জহুরলাল নেহরু স্টেডিয়ামে লাল সবুজ জার্সি জড়িয়ে অভিষেক হবে ২৭ বছর বয়সী এই ফুটবলারের। নাজমুস সাকিব, RTV। আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। সকাল ১০টায় টাঙ্গাইলের যমুনা রেল সেতুর পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে নবনির্মিত রেল সেতুটির উদ্বোধন করা হবে। উদ্বোধনী যাত্রা ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বেলা ১১টায় অতিথি ও সংশ্লিষ্টরা পশ্চিম প্রান্তের সিরাজগঞ্জের সায়েদাবাদ রেল স্টেশনে যাবেন। ২০২১ সালের মার্চে ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ৪.৮ কিলোমিটার রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নীতি নির্ধারক, পেশাজীবী ও সাধারণ পাঠকদের জন্য সহজ ভাষায় লেখা বই নেক্সট 50 কালেকটিভ ফিউচার্স। বইটিতে নগরায়ন, অবকাঠামো, জলবায়ু সহনশীল আবাসন, শাসন ব্যবস্থা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মতো বিষয়গুলোর বিশদ আলোচনা করা হয়েছে। ৯টি মূল বিষয় বিভক্ত ৪৯টি অধ্যায়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৮১ জন শিক্ষক ও গবেষক বাংলাদেশের আগামী ৫০ বছরের উন্নয়ন ও উদ্ভাবনের সম্ভাবনাগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে শাহ সিমেন্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা অংশ নেন। এ সময় তারা ভবিষ্যতেও কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।